নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক উপাসিকা আমাদের পেজ নাম্বার কত? বাবা 217 পৃষ্ঠা কলাপ যোগান 8 নম্বরটা মানে আলোচনা করছিলাম, আবার বিস্তারিত ভাবে আলোচনা করবেন। এটা তো এমনি পড়া হয়েছিল না? হ্যাঁ, পড়া হয়েছিল, মানে সংক্ষেপে আলোচনা করছিলেন, একটু আবার আলোচনা করবেন। নয়ন বাবু আলোচনা করতে পারবেন? পারবেন? আপনার মিউট করা আছে। আপনি একটু শুরু করেন না। এখানে কর্ম আছে, চিত্ত আছে, ঋতু আছে, আহার আছে, মানে এগুলো তার উৎপত্তি হইল, তাহারা একক উৎপন্ন হয় না, কতগুলি পিণ্ডীভূত হইয়া উৎপন্ন হয়। তো বান্তে আগে পড়ছি আমরা কর্ম কিভাবে সৃষ্টি হয়। এখানে তো অনেকগুলো বিষয় জড়িত। ঋতু, চিত্ত কিভাবে সৃষ্টি হয়, ঋতু কিভাবে হয়, আহার, এগুলো বান্তে আপনি একটু করে একটা ক্লিয়ার করলে বাকিগুলো আমরা আইডিয়া করে নিয়ে আসবো। বন্দনা আমার মঙ্গল বান্তে অর্থাৎ কলাপ জিজ্ঞেস করেছিলেন। কর্ম মানে এখানে কি? আমরা কর্মজ রূপ পড়েছিলাম। কর্মের কারণে রূপের উৎপত্তি হয়, এরকমটা আমরা পড়েছিলাম, মনে আছে? আমরা কায়িক, বাচনিক, মানসিক যে কর্ম সম্পাদন করি, ওই কর্মকে কেন্দ্র করে আমাদের চিত্ত উৎপন্ন হয় এবং ওই চিত্তগুলোর মধ্যে প্রতিসন্ধি
চিত্ত ও প্রতিসন্ধি চিত্ত এই রূপ উৎপত্তিতে ভূমিকা রাখে। কর্ম এভাবে চিত্ত উৎপত্তিতেও সহযোগিতা করে। আবার আমাদের কায়িক এবং বাচনিক কর্ম এবং মানসিক কর্ম বর্তমানে যেগুলো চলে, ওই কর্মের মাধ্যমেও আমাদের রূপ উৎপত্তি হয়। রূপ উৎপত্তি বলতে আমরা জেনেছিলাম রূপের রূপান্তর, একরকম থাকে একরকম থেকে আরেক রকমে রূপান্তর করা। একেবারে কিছু না থেকে, কিছু নাই থেকে রূপের সৃষ্টি হয় না। এই কারণগুলোর মাধ্যমে রূপের সরাসরি উৎপত্তি হয়ে যাবে বিষয়টা এমন না। এটা অন্য প্রকার রূপে ছিল, সেই রূপ থেকে আরেক প্রকার রূপে আমরা এখন যে দেহটা দেখতেছি, এটা এই কর্মজ কারণ সেখানে যুক্ত রয়েছে, চিত্তজ কারণ যুক্ত রয়েছে, ঋতুজ কারণ যুক্ত রয়েছে, আহারজ কারণ যুক্ত রয়েছে। এই কায়িক, বাচনিক, মানসিক যে কর্ম দ্বারা আমাদের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, ওটাকেই রূপের উৎপত্তি বা সমুত্থান বলা হচ্ছে। এবং এই চিত্তজ রূপ, প্রতিসন্ধি চিত্তের কথাই শুধু এখানে আসবে। এবং সেটা ছাড়াও আমাদের চিত্ত উৎপত্তি ক্ষণে ক্ষণে আমাদের রূপের দেহের মধ্যে নানা ধরনের বৈচিত্র্যতা ঘটে। এবং কি যখন আমরা অরূপগোচর চিত্ত লাভ করি, তখন পুরো রূপ পর্যন্ত নাই হয়ে যায়। তাহলে চিত্তের এমনতর শক্তি। আবার সেই চিত্ত দ্বারাই স্বাভাবিক রূপে আসে। এবং ঋতু দ্বারা যে পরিবর্তিত হয়, এটা আমরা সকলেই খুব ভালো করে জানি, পড়েছি আমরা অনেকবার, বুঝেছি। এবং আহার গ্রহণের মাধ্যমে, আহারের যে ওজ শক্তি মাধ্যমে এই রূপের উৎপত্তি এবং সন্ততি, জড়তা, নিত্যতা এগুলোর মাধ্যমে সে ক্রমিক ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে আহারেও নানাভাবে এই রূপের সন্ততি ঘটায়, রূপের উৎপত্তি ঘটায়। তাহলে আমরা এই 4 প্রকারে দেখেছি রূপ উৎপত্তি হতে। কিন্তু এখানে বলেছে কর্মচিত্ত ঋতু আহার দ্বারা রূপ উৎপত্তি হইলেও তাহারা একক উৎপন্ন হয় না, এককভাবে উৎপন্ন হয় না, কতগুলি কতগুলি পিণ্ডীভূত হইয়া উৎপন্ন হয়। ঐগুচ্ছ 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 পিণ্ডীভূত হইয়া উৎপন্ন হয়। যেমনটা আপনারা খেয়াল করেছেন, এর আগে আমরা পড়েছিলাম যে অষ্টকলাপ সহ নানা ধরনের গুচ্ছ, সব গুচ্ছগুলোকে মিলিয়ে আমরা চক্ষু দশক বলছিলাম। এভাবে কিছু নামকরণ করেছিলাম, নামকরণ পড়েছি আমরা, মনে আছে? এক কারণে একসঙ্গে উপচিত প্রবাহিত জড়তা অনিত্যতা প্রাপ্ত হয়। এদৃশ্য পিণ্ডকে রূপকলাপ বলা হয়। নানাভাবে এগুলো পিণ্ডভূত হবে, কিন্তু এগুলোর উৎপত্তি হয় এক কারণে, একসঙ্গে উপচিত হয় এবং প্রবাহিত হয়, জড়তা অনিত্যতা প্রাপ্ত হয়। এদৃশ্য পিণ্ডকে রূপকলাপ বলা হয়। আমরা অষ্টকলাপ এবং রূপকলাপ এই দুইয়ের মধ্যে কিভাবে তফাৎ বের করতে পারবো? অমিতাভ বুঝতে পারবে?
জানতে আবার একটু বললেন। আমরা অষ্টকলাপ পড়েছি না, হ্যাঁ, এখানে আবার রূপকলাপ লিখেছে। অষ্টকলাপ এবং রূপকলাপ একই কথা কি? অষ্টকলাপের মধ্যে তো আমরা ওই অবিনিবার্য রূপ 8টা দেখেছি, আর রূপকলাপের মধ্যে তো আমরা 28 প্রকার রূপ দেখছি না বাংলা? এনি অষ্টকলাপ এবং এখানে যে রূপকলাপ লেখা হয়েছে এটার মধ্যে কি কোনো তফাৎ ব্যবধান আছে? বান্তে অষ্টকলাপের মধ্যে আমরা কর্মটা দেখি নাই, এখানে কিন্তু কর্মটা আছে রূপ তৈরি হতে, তারপর চিত্ত তৈরি হতে রূপের মধ্যে। অষ্টকলাপও আছে, তার সাথে কর্ম, চিত্ত, ঋতু। অষ্টকলাপ ও রূপকলাপ ঠিক আছে, কিন্তু অষ্টকলাপ ছাড়াও আরো বিভিন্ন কিছুর সংযোজনার মাধ্যমে অন্যান্য রূপেরও সংযোজনার মধ্য দিয়ে যে গুচ্ছভাবে থাকে, একগুচ্ছ হয়ে থাকে, ওই অবস্থাটাকেই রূপকলাপ বলা হয়। যেগুলো একসঙ্গে উৎপন্ন, একটি কারণে একসঙ্গে উৎপন্ন হয়, একসঙ্গে উপচিত হয়, প্রবাহিত হয়, জড়তা প্রাপ্ত হয়, অনিত্যতা প্রাপ্ত হয়। জড়তা অনিত্যতা প্রাপ্ত হয়, ঈদৃশ্য পিণ্ডকে রূপকলাপ বলা হয়। উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা প্রতিনিয়ত আহার সহ যাবতীয় কার্যক্রমের মাধ্যমে আমাদের দেহকোষ উৎপত্তি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে তো ওই দেহকোষের মধ্যে শুধুই কি অষ্টকলাপ রয়েছে, নাকি আরো অন্যান্য কিছুও থাকতে পারে সেই মুহূর্তে? বুঝা গেছে? ওটা উৎপত্তিও হচ্ছে, একই কারণে উৎপন্ন হয়েছে, আবার একই কারণে সেটা উপচিত, প্রবাহিত, জড়তা, অনিত্যতা, এগুলো একই কারণে একই সঙ্গে এটার যে ঘটনাগুলো ঘটতেছে ওই অবস্থাটাকে, ওই রূপখণ্ডকে রূপকলাপ বলা হয়। এদূর পর্যন্ত বুঝলে বাকিটা সোজা হবে। 28 প্রকার রূপের মধ্যে 4 লক্ষণ ও এক আকাশ, এই 5 প্রকার কলাপাবদ্ধ নহে। এটা আমরা আলোচনা করেছিলাম, দীপেন বাবু, আপনার মনে থাকার কথা। মনে আছে না? মানে 28 প্রকারের মধ্যে এই 5টা বাদ হয়ে যাবে। কেন? ওটা হচ্ছে যে নানা ধরনের বিক্রিয়ার মাধ্যমে, নানা ধরনের কার্যকারণের মাধ্যমে, উৎপত্তি ধ্বংসের মাধ্যমে, বা উপচিত, প্রবাহিত, জড়তা, অনিত্যতা, ওই দৃশ্যগুলো এমনি নর্মালি একটা প্রবাহমান দৃশ্য দেখা যায়, কিন্তু এটা রূপের সরাসরি কোনো অংশ না। বুঝা গেছে এখন? রূপের সরাসরি সংযুক্ত কোনো বিষয় না। এটা আমরা উৎপন্ন হওয়ার সময় দেখতেছি যে এটা দেখা যায় উৎপন্ন হয়েছে, এটা উৎপন্ন হওয়া মুহূর্ত। তারপরে সন্ততি, এখন স্থিতিশীলতার মধ্য দিয়ে রানিং, প্রবাহিত। তারপরে আবার যখন ডাউন হয়, জড়তা, নাই হয়ে যায়, অনিত্যতা। এটাকেও রূপের
28 প্রকার রূপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এগুলো নর্মালি কোনো রূপ না। এদূর পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ বান্ধব। হ্যাঁ, এটা মানে ওই 28 এর মধ্যে কলাপ আবদ্ধ নহে। কলাপ মানে ওই যে গুচ্ছ বললাম, হ্যাঁ, এই যে কোনো একটা কিছুর গোলক দলা, হ্যাঁ, এগুলোর মধ্যে ওই এই 4টা বিষয় আবদ্ধ না। এবং সেই সঙ্গে আকাশ, আকাশ তো খালি জায়গা, খালি আবার কিসের মধ্যে আবদ্ধ হবে? বুঝা গেছে? আকাশ তো কিচ্ছু না, তো কিচ্ছু না জিনিস আবার এখানে যুক্ত হয় কেমনে? রূপখণ্ডের সঙ্গে বাধ্যগত থেকে যায় বিদায় আমরা এটাকে 28 প্রকারের মধ্যে এক প্রকার হিসেবে গণনা করি, কিন্তু এটা তো কোনো কিছু না। বুঝা গেছে? এখন এনে বুঝা গেছে? বানতে হয়। এটি যার দৃশ্যমান একটি অবস্থা হয়, আর আকাশ তো দৃশ্যমানও না। সেজন্য এই 5টা বিষয় পুরো কলাপ আবদ্ধ নহে। ওই যে কলাপ কলাপ, এটা 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 এটা, এই 5 বাদ দিলে বাকি 23, হ্যাঁ, এগুলো সবগুলো একটার সঙ্গে একটা সংযুক্ত হয়ে এক এক প্রকারের হয়। আমি কেমিক্যালের উদাহরণ দিয়েছিলাম, হাজার লক্ষ কোটি রকমের কেমিক্যাল তৈরি করেছে। এগুলো ওই কেমিক্যালের মধ্যে এরকম যে যে উপাদানগুলো থাকবে, মনে করো 1000 রকমের উপাদান আছে, 1000 রকমের বিষয় দিয়ে একটি কলাপ। আমি হোমিও ওষুধের উদাহরণ দিয়েছিলাম, হোমিও জ্বরের ওষুধ বানায়, অনেকগুলো ওষুধ দিয়ে এটা একটা জ্বরের ওষুধ হয়। এই 5 প্রকার কলাপ আবদ্ধ নহে, অবশিষ্ট 23 প্রকার রূপের 21 প্রকার কলাপ। 23 প্রকার রূপ দিয়ে 21 প্রকারের গুচ্ছ বা কলাপ তৈরি হয়। মূলত জিনিস হচ্ছে যে 23 রকম, কিন্তু এই 23 রকম জিনিস দিয়ে 21 প্রকারের কলাপ। আবার এটাকে আরেকটু গভীরে গেলে বা আরো একটু বুঝলে জিনিস হচ্ছে যে 4 প্রকার: পটভী ধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু। ওগুলোকে কেন্দ্র করেই এই বাকি 28 বলেন আর এখানে 23 বলেন। ওই আবারও আগের 4 ভুলে গেলে হবে না, বা আগের অষ্টকলাপ ভুলে গেলেও কিন্তু হবে না। দীপেন বাবু বুঝে গেছে? ওই বিষয়গুলো ঠিক আছে, কিন্তু এগুলোকে কেন্দ্র করে এই 23 প্রকার হয়েছে। যে 23 প্রকার ওগুলোকে ভিন্ন না। আচ্ছা, এই 23 প্রকারকে কেন্দ্র করে আবার 21 প্রকার কলাপ। অবিনিবার্য রূপ সর্বকলাপ সাধারণ মানে কি? বানতে অর্থাৎ অবিনিবার্য রূপ এই 8টাই মানে সর্বকিছুতে কিন্তু বিদ্যমান আছে। অমিতা বড়ুয়া। আমরা ওই যে চিত্তের মধ্যে যেটা পড়ছিলাম, সর্বচিত্ত সাধারণ, ওগুলো সব চিত্তের মধ্যে থাকবে সর্বসাধারণ। এটাও অবিনিবার্য রূপটা মানে সর্বকলাপের মধ্যে থাকবে। দীপেন বাবু। আমারও তাই মনে হয়, যেতে বলছে। ঠিক আছে, এগুলো সবগুলো রূপের মধ্যে থাকে। সর্বসাধারণ মানে এই 21 প্রকার যে আছে, 21 প্রকার সবগুলোর মধ্যেই এগুলোকে আমরা পাবো, এই অষ্টকলাপ বা অবিনিবার্য রূপ। আকাশ ধাতু কলাপের পরিচ্ছেদ বা সীমাব্যঞ্জক মাত্র। কিছুক্ষণ আগে যেটা আমরা পাইছিলাম, আকাশ ধাতু হচ্ছে যে সীমানা, মানে এটার শেষ জায়গাতে যে খালি জায়গা
শূন্য জায়গা, ওটাই আকাশ ধাতু বা সীমানা ব্যঞ্জক হিসাবেও আমরা পড়েছিলাম বা পরিচ্ছেদ হিসাবেও পড়েছিলাম। এটা সরাসরি অঙ্গীভূত নহে, ওই কলাপের সঙ্গে একেবারে সংযুক্ত এরকম না। লক্ষণরূপ কলাপের উৎপত্তি স্থিতি ভঙ্গ লক্ষণ মাত্র, মানে ওরকম একটা লক্ষণ তো বুঝেন সবাই না? হ্যাঁ বান্দা। এটাকে বলা পর্যায় হয় সন্ততি লক্ষণরূপ। জড়তা। হ্যাঁ, কলাপ বিশেষের প্রজ্ঞাপনের কারণ নহে। কলাপ বিশেষের প্রজ্ঞাপনের কারণ নহে মানে কি? এগুলা কলাপ কলাপ নয় আর কি বানতে, অর্থাৎ অর্থাৎ কলাপ গঠনের কোনো কলাপকে কোনো রকমের কলাপের সঙ্গে কোনো রকমের তার সংশ্লিষ্টতা নাই, কোনো রকমের সংযুক্তিতা নাই। ওগুলো ওদের কারণে ওরা এই উপচয় হচ্ছে, সন্ততি হচ্ছে, জড়তা হচ্ছে, অনিত্যতা হচ্ছে। এখানে এই উপচয় সন্ততি জড়তার কোনো হাত নাই। ওগুলোর কারণে এই দৃশ্যগুলো প্রাপ্ত হচ্ছে, এই লক্ষণগুলো প্রাপ্ত হচ্ছে, এই চারি লক্ষণ প্রাপ্ত হচ্ছে বটে, কিন্তু সরাসরি এদের কোনো হাত আছে রূপের মধ্যে? বুঝে গেছে এনি? বানতে হ্যাঁ, মানে এটা প্রজ্ঞাপনের বা উৎপন্নের বা এটা থেকে এটা রূপান্তরকরণের এই জাতীয় কোনো ক্ষমতা এই চারি লক্ষণের নাই। সেগুলোর সঙ্গে সংযুক্ত নয়, এই জন্য এগুলো কলাপের বাইরে, এই জন্য ইহারা কলাপাঙ্গ নহে। আশা করি এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এখন আরো পরিষ্কার হয়েছে আশা করি সকলের। হ্যাঁ বলে। এখানে একটা বিষয় হচ্ছে কি লক্ষণ রূপ যেটা আমরা করতেছি, মানে বাকি রূপ কোন না কোন একটা দ্বারা হচ্ছে। হ্যাঁ, এটা কিসের দ্বারা হচ্ছে বলতে লক্ষণ রূপ এটা, নাকি এটা অটোমেটিক? এটা অটোমেটিক ভাবে, এগুলো অটোমেটিক ভাবে ওই যে রূপের সন্ততি জড়তা অনিত্যতা, এটা তো অটোমেটিক ভাবে প্রাকৃতিক কারণে ইয়া হচ্ছে, এগুলো চলছে ঘটনাগুলো, আর আমরা এই লক্ষণগুলো ওই রূপে দেখতে পাই। এটা হচ্ছে কি আসলে রূপের বৈশিষ্ট্য? হ্যাঁ, রূপের বৈশিষ্ট্য। এটাও রূপেরই অংশ হিসেবে 28 প্রকারে গণা হয়েছে, এই 4টা সহ এবং আকাশ সহ 5টা সহ, মূলত 23টা। হ্যাঁ, 23টার মধ্যে এই 5টা হচ্ছে যে এভাবে। এনি তারপরে লাইনগুলো থেকে আলোচনা করো। দশের সমাহার দশক। চক্ষুকে উপলক্ষ বা প্রদান করিয়া যে চক্ষুসহ 10 প্রকার পণ্য হয় ভঙ্গ হয়, তাহাদের কলাপ বা গুচ্ছ চক্ষুদশক। দর্শন খাদ্য চক্ষুরই একমাত্র বিশিষ্ট গুণ। তদ্ভিন্ন শুদ্ধাষ্টক বা জীবিত রূপ ইহার সাধারণ গুণ। এই প্রকারে অন্য কলাপ বুঝিতে হইবে। অর্থাৎ এখানে চক্ষু দশকের 10-এর সমাহার দশক। চক্ষুকে উপলক্ষ বা প্রদান করিয়া যে চক্ষু সহ 10 প্রকার রূপ একসঙ্গে উৎপন্ন হয়, স্থিত হয়, ভঙ্গ হয়, তাহাদের কলাপ বা গুচ্ছ হচ্ছে চক্ষু দশক। অর্থাৎ আমাদের চক্ষু উৎপন্ন হতে, মানে আমরা দেখেছিলাম আগে চক্ষু দশক, ওখানে অভিনিবার্য রূপ 8টা পেয়েছি, তারপরে জীবিত ইন্দ্রিয় 1টা, চোখ সহ 10টা। মানে আমাদের এই চোখ উৎপন্ন হতে, মানে চক্ষু দশকের যে কোষ বা যে ইয়েগুলো দরকার হয়েছে,
বা কলাপগুলা প্রয়োজন হয়েছে, সেগুলাকে বলছে যে চক্ষু দশক। 10টা গুণের দরকার হয়েছে বা 10টা কলাপ একসাথে গুচ্ছ মানে একসাথে যুক্ত হয়ে মানে চোখটা উৎপন্ন হয়েছে। সেজন্য এটা এটা বলছে যে মানে চক্ষু দশক বা কলাপ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, একটা ভালো করে বুঝতে হবে, যেহেতু বাকিগুলো লেখেও নাই, ঠিক আছে? আমরা চক্ষু দশক, সূত্র দশক, গ্রাম দশক এভাবে পড়ছিলাম না, সবগুলো কিন্তু লেখা নেই, একটা লেখা আছে। একটা ভালো করে বুঝলে বাকি সবগুলো বোঝা একেবারে ইজি। এবং এটা অবশ্যই বুঝতে হবে যারা বিপাশনা করতে চান, এটা এক ফোঁটাও না বুঝে গেলে হবে না। বুঝে গেছে দীপেন বাবু? যারা সর্বক্ষণে হাঁটতে, বসতে, খাইতে, সর্বসময়ে ঘরের গৃহস্থালী কাজ করতে, হ্যাঁ, সব সময় যারা বলেন যে না আমি আমার বিপাশনা আমাকে করতেই হবে, যেহেতু দুঃখ মুক্তির রাস্তা একটি। কয়টি দুঃখ মুক্তির রাস্তা? নির্বাণের রাস্তা কয়টি? একটি। কয়টি? একটি। সেটা কি? বিপাশনা। আর বিপাশনা ভালো করে করতে হলে এই জায়গাগুলো অবশ্যই বুঝতে হবে। দীপেন বাবু যেটা বুঝছেন এই আলোচনাতে, ইনি খুব সুন্দর করে বলছে, আপনি যেটা বুঝছেন বলেন। নয়ন বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলার জন্য প্রস্তুত থাকেন। মানে ওই লাইনগুলো কথা বলছেন তাই না? আমি আবার বলতে হবে না, মানে ওই এখন যেগুলো প্রসিডিউর সেটা বলার জন্য বলছি। হ্যাঁ, এনি এখন যেটা বললো চক্ষু দশক। আচ্ছা, চক্ষু দশকের মধ্যে হচ্ছে গিয়ে ওই যে অবিনির্বাচ্য রূপ, অর্থাৎ আমাদের চোখের মধ্যে যে 8টা অবিনির্বাচ্য রূপ যেগুলো আছে, পটবী ধাতু, অপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, রূপ, রস, গন্ধ ও এগুলো সব পটবী চোখের মধ্যে আছে। পাশাপাশি জীবিত ইন্দ্রিয় এবং চোখ সহ মানে সবগুলো মিলে চক্ষু দশক। এগুলো একসাথে উৎপন্ন হয় কর্মজ কারণে, এবং একসাথে এটা প্রবাহিত হয় ভাঙ্গে, এবং এরকম আর কি, এভাবে আসলে এগুলো কাজ করে আর কি চক্ষু দশক আনতে। নয়ন বাবু বলে এখানে চক্ষু দশক বলতে চক্ষু সহ আরো 9টি বিষয় একসাথে হয়ে কোন একটা কাজ সম্পাদন করার জন্য তারা একসাথে উৎপন্ন হচ্ছে, আবার একসাথে স্থিত থাকতেছে, আবার একসাথে ভঙ্গ হচ্ছে। কিন্তু এখানে প্রধানটা হবে চক্ষু। চোখের কাজটা হচ্ছে কি দেখা বা তার রূপ। তো এটা দেখতে গেলে আর বাকি যে জিনিসগুলো দরকার হয়, যেমন দীপেন সুন্দর করে আরো ভালোভাবে বলছে যে এখানে পটবী ধাতু, বায়ু ধাতু, আপধাতু, তেজ ধাতু সহ রূপ, শব্দ, রূপ, যে আরো যে 5.5টা আছে, তারপর জীবিত ইন্দ্রিয় সহ সর্বশেষ এটার নেতৃত্ব দিচ্ছে চোখ। চোখের কারণে ওই যে কাজটি সম্পন্ন হবে। তো দর্শন কার্য চক্ষুরই একমাত্র বিশিষ্ট গুণ। চোখের কাজটাই হচ্ছে দর্শন করা বা কোন একটা জিনিসকে দেখা, কোন একটা রূপকে দেখা। এই দেখার কাজটা সম্পন্ন করার জন্য চোখ সহ আরো 9টি বিষয় একত্রিত হয়ে তারা উৎপন্ন হয়। যখন দেখতে হবে, চোখে যখন ওই জিনিসটা দেখবে, তখন আরো 9টা জিনিস একত্রিত হয়ে চোখ সহ 10টি জিনিস একসাথে উৎপন্ন হবে। তারা জিনিসটা দেখবে, স্থিত থাকবে, আবার যখন প্রয়োজন হবে না তখন এটা ভঙ্গ হয়ে যাবে। তৎপিণ্ড শুদ্ধাষ্টক ও জীবিত রূপ, ইহা সাধারণ গুণ। এই প্রকারে অন্যান্য কলাপ বুঝিতে হইবে। আমাদের যে 21টা কলাপের কথা এখানে বলা হচ্ছে, 21টা কলাপে কিন্তু এইভাবে প্রত্যেকটা তার একজনকে প্রদান করে বাকি 9টা
তাকে সাহায্যকারী হিসেবে কাজ করে ওই কর্মটা সম্পাদন করে বানতে, এইটুকুই আমি বুঝছি। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। বন্ধুরা মানতে আমি অতটা ক্লিয়ার না, আমি তো অনেকদিন পরে জয়েন করেছি। আপনি একটু বলেন যে ওনারা যা বলছেন সবগুলো যেমন ঠিকই লাগছে, সবগুলোই ভালোই মানে আপনি একটু বলে ফেলুন। আর কেউ বলতে যাচ্ছেন? বান্তা আমি বলবো একটু। হ্যাঁ বলেন। আচ্ছা বান্তা এখানে আমাদের চোখটা মানে চক্ষু দশাটা উৎপন্ন করতে হলে প্রথমে আমাদেরকে আগে আমাদের তো আপনার চক্ষু শ্রোত জ্ঞান এভাবে আছে, এটা তো আগে আমি যদি চক্ষু দশকটা যদি জানতে চাই, চক্ষু যদি উৎপন্ন করতে চাই তাহলে আমাকে এখানে চক্ষু সহ আরো 9টা মানে রূপ উৎপন্ন করতে। এটা চক্ষু উৎপন্ন করতে হলে যেমন প্রথমে জীবিত ইন্দ্রিয় লাগবে, অভিনিবেজ্য রূপ লাগবে। অভিনিবেজ্য রূপের মধ্যে আপনার পৃথিবী ধাতু, বায়ু ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, এই 4টা, তারপর বর্ণ, গন্ধ, রস, ওদ, এই 8টা। এটার সাথে তারপর জীবিত ইন্দ্রিয় সহ তারপর এখানে 9টা, আর চোখ সহ 10টা। এই চক্ষুটা উৎপন্ন করতে হলে এটাকে যদি আমি যদি মানে দেখার জন্য যদি এটা যদি মানে দেখি, দেখার জন্য যদি আমার এই 10টা গুণ, 10টা রূপ আমার লাগবে বানতে। এটা একসাথে চক্ষু দশকটা উৎপন্ন করতে গেলে আমাদেরকে একসঙ্গে উৎপন্ন হবে, একসাথে স্থিত থাকবে এবং ভঙ্গ হবে। এগুলো আমরা সবগুলোর মাধ্যমে মানে সবগুলোতে পাবো আর কি, ইয়া করতে হবে। অসাধারণ বলেছেন, আপনাকে ধন্যবাদ। তবে আমি বলছি ভালো করে এটা লিখে রাখার মতো, এটা যেহেতু বিপাশনার একদম প্রাণকেন্দ্র এগুলো, হ্যাঁ এগুলো লিখে রাখতে হবে। এগুলো আমরা নর্মালি বিপাশনা কোর্সেও কখনো বলার কোনো অবকাশ এগুলো হয় না, এর দূর পর্যন্ত যাওয়ার কোনো অবকাশ নাই। আমরা এখানে অত্যন্ত ক্ষুদ্র পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাঙছি বলে এটা এভাবে বলা সম্ভব হচ্ছে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখানে চক্ষু বলা হয়েছে, এই চক্ষুটা কি? চক্ষুটাও তো ওই 4 মহাভূতের ওই বা অষ্টকলাপের ওই তো সমষ্টি না? না, অষ্টকলাপে এই বিষয়টা হতে পারে না। এখানে আমার কর্মের সংযোগ হয়েছে। এবার কর্ম চলে গেলে কতগুলো বিষয়ের সংযোগ ঘটে, আমার এই দেখা কার্যক্রম পর্যন্ত সমাপন হওয়ার জন্য কত বিষয়ের, কত কাণ্ড কারখানার এখানে সংযোগ। খেয়াল করেছেন এখানে? আমার কর্মজ, চিত্তজ, এবং আহারজ থেকে শুরু করে যাবতীয় কত কাণ্ড কীর্তন মিলে আমরা চোখ পর্যন্ত বলতে পারি যে আমরা, ঠিক আছে? ওই অষ্টকলাপ তো আছেইও, কিন্তু সব কিছু মিলেমিশে ওই যে আমি বললাম এটা চোখ একটা, মনে করেন ওই রকম কেমিক্যালের রসের একরকম একটা রস এটা। ওগুলো আরও সবগুলো যেগুলো আছে এগুলো সহ সব কিছু মিলিয়ে, এবং সেই সঙ্গে আবার জীবিত ইন্দ্রিয়। এই জীবিত ইন্দ্রিয় কিন্তু আমরা কর্মজ হিসেবে পড়ছিলাম। তাহলে পুরো বিষয়টা সঙ্গে আমাদের পুরো ওই যে কর্মজ, চিত্তজ, ওই বিষয়গুলো সহ পুরো একটা কানেকশান রয়ে গেছে। সকলের সমষ্টি একীভূত, কেন্দ্রীভূত চক্ষু বলা হয়। তাইলে চোখকে চক্ষু দশক বলা হয়। মানে চোখের মধ্যে এতগুলো বিষয়ের সমন্বয় পুরো এখানে আছে, সেই সঙ্গে জীবিত ইন্দ্রিয়ের সমাবেশ সেখানে থাকে, এবং অষ্টকলা। এই যে আবার কর্ম আসলো, কর্মের কথা বললাম, চিত্তের কথা বললাম, এগুলো আসলে তাহলে চিত্ত এরকম একটা জিনিস বানাইছে যে আবার চিত্তের মধ্যে পড়ে থাকবো। তখন যখন চিত্তের মধ্যে যাবে তখন ওই চিত্ত আবার কিভাবে উৎপত্তি? চিত্ত তো ওই আলম্বন এবং বর্তমান আমার কার্যক্রম, যেভাবে বর্তমানে আমি চিত্ত উৎপত্তি হতে দেখি না, কিভাবে চিত্ত উৎপত্তি হয়েছে আমরা দেখি নাই, ওইভাবে চিত্ত উৎপত্তি হয়েছে। আবার যদি বলি আমি কর্মজ, এটা কর্ম কিভাবে উৎপত্তি হয়েছে? কর্মেরও তো উৎপত্তি ওইভাবে। এইভাবে
প্রত্যেকটা জায়গা যখন আমরা একদম গোড়া পর্যন্ত পৌঁছে যাব, এভাবে ঘুরতে থাকবে, তাহলে এগুলোর কার্যক্রমগুলো এভাবে উৎপত্তি হচ্ছে, এভাবেই নাই হয়ে যাচ্ছে, এভাবে শূন্য হয়ে যাচ্ছে। এইভাবে পুরো বিষয়টা দেখতে না পারলে চক্ষু শূন্যগ্রাম একটা কথা আপনারা ভবিষ্যতে পাবেন, বা চক্ষু অনাত্মা, এই কথাটা আপনারা শুনেছেন, বা অনাত্মা, এটা বহুবার আমরা পড়তে থাকি। অনিত্য, দুঃখ, অনাত্মা আমাদের বন্ধনাতে নানাভাবে অ্যাড করাও আছে, আমরা এগুলো দেখতেও পাই না, অনিত্য, দুঃখ, অনাত্মা। এইভাবে না দেখলে এই অনাত্মা আবিষ্কার করা, অনাত্মা বোঝা, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল ভাবেও বোঝা সম্ভব না। আর এই চক্ষু দশক বুঝলে বাকি সবগুলো একই। এনি আগের বলা, আমরা আগে যেভাবে আলোচনা করছিলাম, এখন সবাই আমরা যেভাবে আলোচনা করলাম, আগের থেকে কিছুটা তফাৎ ব্যবধান হয়েছে। বানতে হ্যাঁ হয়েছে। আরো পরিষ্কার করতে হইলে তো আবার পুরো অনেক বিষয়ের অবতারণা করতে হবে। আমরা অত দূর যাচ্ছি না, আশা করি এর দূরের মধ্যে আমি যেটা ইঙ্গিত করতে চেয়েছি এটা বুঝে গেছেন সবাই। চক্ষু পর্যন্ত এই শব্দটা আসার জন্য যত যত কিছু বিষয়ের প্রয়োজন, সব কিছু বিষয় মিলেমিশেই এখানে চক্ষু বলা হচ্ছে। চক্ষু নামক কোনো বিষয় কিন্তু এমনি নর্মালি নাই, সব কিছু মিলেমিশে এই চক্ষু নামক অবস্থা তৈরি হয়েছে। সেই সঙ্গে অষ্টকলাপ, জীবিত ইন্দ্রিয়, সবকিছু মিলেমিশে একাকার হয়ে এটাকে বলা হয় চক্ষু দশক। তাহলে চক্ষুকে উপলক্ষ করিয়া, প্রধান করিয়া, যে চক্ষু সহ চক্ষু দশক রূপ একসঙ্গে উৎপন্ন হয়, স্থিত ও ভঙ্গ হয়, তাহাদের কলাপ বা গুচ্ছ চক্ষু দশক। ওই চোখের সঙ্গে যে অবস্থাগুলো আরো সংযোজিত হয়ে থাকে সবগুলোকে বলা হয় চক্ষু দশক। দীপেন বাবু, মোটামুটি পরিষ্কার হয়েছে? দর্শন কার্য চক্ষুরই একমাত্র বিশিষ্ট গুণ। দেখার গুণটা এই চোখের এটা বিশেষ গুণ হচ্ছে যে দেখার কার্য। তদ্ভিন্ন শুদ্ধাষ্টক ও জীবিত রূপ ইহার সাধারণ গুণ। জীবিত রূপ মানে জীবিত ইন্দ্রিয়, ইহার সাধারণ গুণ। এই প্রকারে অন্যান্য কলাপগুলো বুঝতে হবে। অন্যান্য কলাপগুলো একটু আবৃত্তি করে ফেলেন অমিতা বড়ুয়া, চক্ষু কলাপ সহ, চক্ষু দশক সহ। মিউট করা পাইছেন? আগে এখানে পাইছেন? সবাইকে, সবার জন্য বলেন, ওরা সবাইও দেখতে পারবে। পেজটা সবার জন্য বলে দেন। 203 পৃষ্ঠার মধ্যে পড়ছিলাম। 203 পৃষ্ঠা। দীপেন বাবু, এটা জায়গাটা ইয়া করে রাখতে পারবেন আলাদা করে, চার্ট করে। 9 প্রকার কর্মসংস্থান, কর্মসংস্থান লোক। হ্যাঁ, তো এখানে চক্ষু দশকটা হচ্ছে যে প্রথমে জীবিত ইন্দ্রিয়, মানে জীবিত রূপ, মানে জীবিত রূপের জীবিত ইন্দ্রিয়, আর অভিনিবেজ্য রূপ 8 প্রকার, 9টা, আর চোখ সহ 10টা চক্ষু দশক। তারপর দুইটা হচ্ছে সূত্র দশক হচ্ছে যে জীবিত ইন্দ্রিয়, অভিনিবেজ্য রূপ। এমনি বলে যান, সূত্র সহ সবগুলো বলতে হবে না, বলে যান। চক্ষু দশক, সূত্র দশক, এভাবে বলে যান। আচ্ছা, চক্ষু দশক, সূত্র দশক, ঘ্রাণ দশক, জিহ্বা দশক, কায় দশক, স্ত্রী ভাব,
পুরুষ ভাব দশক, হৃদয় বাস্তু দশক, তারপরটা হচ্ছে জীবিত নবক। জীবিত নবকটা হচ্ছে যে জীবিতেন্দ্রিয় অভিনিবেশ রূপ, এই 9টা, এটাকে জীবিতেন্দ্রিয় রূপ বলে। তাইলে কয়টা হলো? জীবিত নবক বলে 1 2 3 4 5 6 7 8 9টা, 9 প্রকার কর্মসমর্থন রূপ কলাপ করছিলাম না, কর্মসমর্থন রূপ বা গুচ্ছ এগুলা। আচ্ছা, এগুলো হচ্ছে কর্মসমর্থন গুচ্ছ না? হ্যাঁ, তারপর চিত্ত সমর্থন কলাপ গুচ্ছ আছে আবার কয়টা 6 বলেন? প্রকার। হ্যাঁ বলেন। 6 প্রকার। এখানে হচ্ছে অষ্টবিধ অভিনিবেশ রূপের অন্য নাম হচ্ছে শুদ্ধাষ্টক। তো এই শুদ্ধাষ্টক কায় বিজ্ঞপ্তি সহ কায় বিজ্ঞপ্তি নবক। তারপর শুদ্ধাষ্টক শব্দ বাক বিজ্ঞপ্তি সহ বাক বিজ্ঞপ্তি দশক। তারপর হচ্ছে যে শুদ্ধাষ্টক লঘুতা মৃদুতা কর্মণ্যতা সহ লঘুতাদি একাদশক। তারপর কায় বিজ্ঞপ্তি লঘুতাদি একাদশক সহ কায় বিজ্ঞপ্তি লঘুতাদি দ্বাদশক। তারপর বাক বিজ্ঞপ্তি শব্দ লঘুতাদি একাদশক সহ ত্রয়োদশক। এগুলো হচ্ছে চিত্ত সমুত্থান কলাপ। তাহলে কয়টা হয়েছে ওখানে? 9টা। 9 ছয়ে কত? 1 2 3 4 5 6 9 ছয়ে 15। 15। তারপরে তারপরটা হচ্ছে 4 প্রকার ঋতু সমুত্থান কলাপ। একের মধ্যে আছে শুদ্ধাষ্টক, শুধু এখানে শুদ্ধাষ্টক। তারপর 2 শুদ্ধাষ্টক শব্দ সহ শব্দ নবক। তারপর 3 শুদ্ধাষ্টক সহ লঘুতাদি একাদশক, লঘুতাদি একাদশক। তারপর হচ্ছে শুদ্ধাষ্টক শব্দ সহ লঘুতাদি দ্বাদশক। অর্থাৎ এখানে শব্দ লঘুতাদি দ্বাদশক। তাহলে কত হলো? 15 16 17 18 19। তারপর 2 প্রকার আহার সমর্থন রূপ। আহারটা এখানে হচ্ছে যে শুদ্ধাষ্টক একটা, আর 2টা হচ্ছে যে শুদ্ধাষ্টক সহ লঘুতাদি একাদশক। তাহলে এই 21 প্রকার কলাপ আমরা ওই যে 21 প্রকার দেখলাম, 21 প্রকার। আপনাদের কি ইচ্ছা করতেছে ওই কলাপগুলো এখন আশা করি সবগুলো বুঝবেন? প্রত্যেকটা জায়গা ওই 21 প্রকার সবগুলো কি আলোচনা করার দরকার আছে, নাকি আমরা সবাই নরমালি বুঝে গেছি? মানে একটা বুঝলে তো নরমালি সব, মানে আর বাকি চক্ষু দর্শকের মতো সবকিছু সবগুলাই একই, চক্ষু দর্শকের মতো। আর যদি বলেন তো আমরা আলোচনা করতে পারি, না হলে আমরা পরেরটাতে যাই। দীপেন বাবু কি বলে? পরে তাতে গেলে ভালো হয়। ঠিক আছে। রূপের উৎপত্তি ক্রম। এটা আমরা পড়ছিলাম না, বানতে এটা পড়া যায়নি। উপাসক পুতুল বাবু পড়েন। 10 নম্বর রূপের উৎপত্তি। কাম রূপ ও অসঙ্গ সত্যলোকে যে সকল সত্য উৎপন্ন হয় তাহাদের প্রতিসন্ধি ও প্রবর্তন কালীন উৎপত্তি রূপের উৎপত্তি ক্রম। মজ্জিম নিকায়ের মহা সিংহনাথ সূত্রে উক্ত আছে। চতুর্শক ইমা সারিপুত্র জুনিয় অথবা চক্ষুষ অন্ডজা জুনি জলাবুজা
যোনি সংসাদজা যোনি অপটিকা যোনিতি পক্ষী সরীসৃপ মৎস্য প্রবৃত্তি অন্ডজ মনুষ্য পশু প্রবৃত্তি জলাভুজ বাদ দিবে জরায়ুজ বুঝতে মনে হয় জরাভুজ শব্দ না জলাভুজা মাতৃজটস্থ গব্বর্ব পরিশ্রমে ফুলের মধ্যে দিয়ে যাহারা জন্ম গ্রহণ করে তাহারাই জলাভুজ বা গর্ভাশয় সত্য হ্যাঁ জলং উচ্চতির কলং টং আবু নাতি পটিচ্ছা দেতিতি জলাবু গব্ব পরিবেষ্টনাশয় আমাদের গ্রন্থকার তাহার এই সংগ্রহ অন্ডজ জলাবুজকে গর্ভাশয়ের অন্তর্গত করিয়াছেন পশা শব্দ পশা জলে বৃক্ষ ত্বকে পুষ্প ফলাদিতে যেই কীট উৎপন্ন হয় তাহা সংসেদজ সেদ অর্থ কর্ম অর্থাৎ দুর্গন্ধ জড়িপাত উৎপত্তিক্ষণে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গাদি সহ পূর্ণ বয়বে উৎপন্ন সত্যের নাম উপপাতিক তাহাদের অতঃপর অঙ্গ প্রত্যঙ্গাদি বর্ণনের আবশ্যক হয় না বৌদ্ধ সংস্কৃত গ্রন্থে এই শব্দটির প্রতিশব্দ উপপাদিক করা হইয়াছে বঙ্গাণু বাট্টিও তদনু সুগতি লাভী দেব উপাধি খেরা পরিপূর্ণ অঙ্গই প্রাপ্ত হয় কিন্তু দুর্গতিগামী প্রেত উপপাদিক গণের মধ্যে কাহারো কাহারো চক্ষু সূত্র বা বৈকল্য ঘটে কিন্তু গ্রাম বৈকল্য ঘটে না অর্থাৎ অর্থকথায় ই দিশ উল্লেখ দৃষ্ট বানতে রূপের উৎপত্তিক্রম শেষ প্রান্তে আশা করি সবাই বুঝে গেছেন এটা এমনি সহজ করে লেখা আছে বাবু বুঝে গেছেন না এটা তো আলোচনা করার দরকার নাই কাম রূপ অসঙ্গ সিদ্ধান্তে মোটামুটি এটা বোঝা যাচ্ছে আমাদের ভীষণ তাহলে নির্বাণ কাণ্ডতে চলে যায় হ্যাঁ বুঝাতে হবে তো না বান্তা বুঝাতে হবে এ নিয়ে এক লাইন করে আলোচনা করো তাহলে বান্তে এখানে হচ্ছে রূপের উৎপত্তিক্রম অর্থাৎ আমাদের রূপের উৎপত্তি কিভাবে হয় সেটাই এখন এখানে আলোচনা করা হবে কাম রূপ ও অসঙ্গ সত্য লোকের যে সকল সত্য উৎপন্ন হয় তাহাদের প্রতিসন্ধি ও প্রবর্তনকালীন রূপ উৎপত্তি রূপের উৎপত্তিক্রম অর্থাৎ কামলোকের মধ্যে এবং রূপলোকের মধ্যে তারপর আরেকটা হচ্ছে অসঙ্গ সত্য লোকের মধ্যে অর্থাৎ যে সত্যগুলা উৎপন্ন হয় বা প্রতিসন্ধি হয় প্রতিসন্ধি হওয়ার পর থেকে মানে আস্তে আস্তে যে আমাদের রূপের উৎপত্তিও হয় সেই সাথে এবং বলছে প্রবর্তনকালীন অর্থাৎ যখন ওই সত্যগণ যখন আস্তে আস্তে মানে বড় হয় বা বৃদ্ধি পায় ওই সময় কিন্তু রূপেরও যে পরিবর্তনটা হয় ওইটাই হচ্ছে যে মনে হয় রূপের উৎপত্তিক্রম আমরা পুরো জগতের মধ্যে এমনি নরমালি 4 প্রকারের প্রাণীগণকেই দেখতে পাই পুরো জগতে যত প্রাণী আছে কত প্রাণী আছে কেউ কারো কোনো জানা আছে এগুলো প্রমাণ করা যাবে না অসংখ্য শুধু তির্যক প্রাণী দেখলেই আমরা আশ্চর্য হয়ে যাই
তির্যক প্রাণী কত ডিজাইনের যে আছে, সাগরের মধ্যে যে কত ডিজাইনের প্রাণীকুলের অবস্থান, এবং মনুষ্য লোকেও কত রকমের কত চেহারার মানুষ, এত হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন যে মানুষ আছে পৃথিবীতে, একটা চেহারার সঙ্গে একটা চেহারার কোনো রকম মিল নেই। সামান্য দেখেন ফিঙ্গারের ব্যাপারটা, সারা ওয়ার্ল্ডের সঙ্গে আর ফিঙ্গারের কোনো ম্যাচিং এর ব্যবস্থা নেই। একজনের ফিঙ্গার দিয়ে একজনের কাজ হচ্ছে না। কি ডেঞ্জারাস কারবার। সুতরাং এগুলো অপ্রমেয়, অনন্ত, অপরিসীম। কিন্তু নর্মালি আমরা এগুলোকে 4 ভাগে বিভক্ত করি। সেটা হচ্ছে যে কামলোক। কামলোক বলতে আমরা যা চিনি, কি যারা কামনার অধীন তাদেরকে কামলোকবাসী বা কামলোকের অন্তর্গত বলা হয়। যারা কামনার অধীন, কামনা কি? যারা চোখে কামাক্ত হয়। চোখে কামাক্ত হয় মানে কি? একটা কিছু দেখছে, দেখে ভালো লেগে গেছে। এই দেখার কাজে যাদের ভালো লাগা বা নন্দীরাগ উৎপন্ন হয় তাদেরকে চোখে কামকারী ব্যক্তি বলা হয়। নাকে একটা বিষয়, একটা গন্ধ ভালো লাগছে, এটাতে যারা নন্দীরাগপন্ন হয় বা আনন্দিত হয়, আনন্দ উপভোগ করে, আনন্দ লাগে, তাদেরকে বলা হয় কামলোকবাসী বা কামীগণ, কামনার অধীনগণ। ঠিক এভাবে আরগুলো সহ, ঠিক আছে? এভাবে আরগুলো সহ এদূর পর্যন্ত বোঝা গেছে কি? তারপরে ঠিক এই কামের অবস্থা কামদুর্গতি ভূমিতেও বিদ্যমান, কামসুগতি ভূমিতেও বিদ্যমান। কামসুগতি ভূমি বলতে একটা লোক আমাদের পরিচিত, সেটা হচ্ছে মনুষ্যলোক। দেবলোক আমাদের পরিচিত না, কিন্তু ভগবান বুদ্ধের কথাতে এবং অতীতের অরহৎগণ আদির কথাতে আমরা এটা বুঝি, মানি। পুরো আমাদের কাছে প্রমাণিত না হইলেও এই স্বর্গ ও কামলোকেরই অধীন, এটাকেও কামলোক বলা হয়। রূপলোক কামলোক অতিক্রান্ত বা ব্রহ্মলোক আমরা বলি, যেটাতে দেহ আছে। দেহ সংযুক্ত ব্রহ্মলোককে বলা হয় রূপলোক। আর দেহ নাই এমন ব্রহ্মলোকের সত্তাগণকে বলা হয় অসঙ্গ লোক বা অসঙ্গ সত্য। অসঙ্গ সত্য কেন বলেছে? বান্তে অসঙ্গ সত্য কি রূপের অধীন? অসঙ্গ সত্য রূপের অধীন, ঠিক আছে, এটা তো রূপ লোকের অধীন। এটা মিস্টেক হয়েছে এখানে, ওই অরূপবচরটা ইয়া করে নাই, অরূপবচর করে নাই যে কেন, এটা তো রূপ নাই যেহেতু, হ্যাঁ, রূপ নাই যেহেতু সেহেতু অরূপটা আসে না এখানে। হ্যাঁ, এখানে আসবে যে কি কি, তাইলে কাম, রূপ ও অসঙ্গ। অসঙ্গ লোকের সত্ত্বের রূপ উৎপত্তি হয়, ঠিক আছে। আর যেহেতু উৎপত্তি হয় সেহেতু এগুলোর উৎপত্তির ব্যাপারটা আসবে না। তাহলে আমাদের এই 5 প্রকারের পুরো প্রাণীকুলকে 5 প্রকারে বিভক্ত করা হয়েছে। কামলোকের প্রাণী, রূপলোকের প্রাণী, অসঙ্গ লোকের প্রাণী, অরূপলোকের প্রাণী। আর আমরা এখানে অরূপ লোকের ব্যাপারটা আমরা পড়বো না, পড়তেছি না বা আলোচনা আসে না, কেন? এটা রূপ নাই যেহেতু, এটা তো রূপের উৎপত্তি ক্রম পড়তেছি যে আমরা, না? যে সকল সত্য উৎপন্ন হয়, এখানে যেই প্রাণীগুলো উৎপন্ন হয় তাহাদের প্রতিসন্ধি
প্রতিসন্ধি আমরা বুঝি যখন আমাদের প্রতিসন্ধি বিজ্ঞানের অবস্থা, প্রতিসন্ধি বিজ্ঞানের সময় বা ঠিক ওই মুহূর্তটা, এটা প্রতিসন্ধি ক্ষণ। ও প্রবর্তনকালীন, চ্যুতির আগ পর্যন্ত, প্রতিসন্ধি থেকে চ্যুতির আগ পর্যন্ত যেই সময় যতক্ষণই হবে হোক, এটা 1 সেকেন্ডও হতে পারে। আবার সর্বোচ্চ আয়ুসীমা কত? এনে প্রাণীগণের সর্বোচ্চ আয়ুসীমা আমরা কত পর্যন্ত দেখছি? বাদে আমরা শুধু কি মনুষ্য লোকের? না, অল ওভার। অল ওভার তো না বানতে, এগুলা তো ভাগ ভাগ আছে। যেমন কি আমরা ইয়াতে 500 সর্বোচ্চ আমরা দেখেছি অসংখ্য লোকের সবচেয়ে বেশি আয়ু দেখেছি না, যারা রুপির মধ্যে, রুপির মধ্যে অসংখ্যের মধ্যে সবচেয়ে বেশি আয়ু দেখছি না আমরা। তারপরে প্রাণীগণের হিসেবে বিচার করলে অরূপ বছরের নৈব সংখ্যা না সংখ্যার মধ্যে লাস্ট 84,000 কল্প মনে হয় না? 84,000 কল্পনা। বানতে অসংখ্য সত্য তো লাস্ট হচ্ছে 500। আর রূপ বছরের যেটা লাস্ট, রূপ ব্রহ্মলোকের লাস্ট ব্রহ্মযান যিনি আছেন, ওনার আয়ুষ্কাল কত? এটা তো ওই যে না, ওই অকনিষ্ঠর যেটা, সেটা তো 16 সহস্র কল্প গিয়েছিল। তাহলে ওটা সবচেয়ে বেশি আয়ুষ্ক রূপ বছরের মধ্যে। আর পুরো সব প্রাণী বিচার করলে তখন সবচেয়ে বেশি আয়ুষ্ক হচ্ছে যে নৈব সংজ্ঞা না সংজ্ঞা ব্রহ্মলোকের 84,000 কল্প। তো যাই হোক, এই উৎপন্নকাল এটা প্রতিসন্ধি, আর প্রতিসন্ধির পর থেকে চ্যুতি পর্যন্ত যে সময়টা, এটা একেবারে দীর্ঘায়ু সত্যগণের কি হয় 84,000 পর্যন্ত কল্প। আর এখানে 16 সহস্র রূপ বছরের মধ্যে, এই পুরো সময়টাকে বলা হয় প্রবর্তনকাল। প্রতিসন্ধি ও প্রবর্তনকালীন রূপোৎপত্তিই রূপের উৎপত্তি ক্রম। প্রতিসন্ধিকালে যা উৎপন্ন হয়েছে এবং প্রবর্তনকালেও প্রতি মুহূর্তে এই রূপের উৎপত্তি ক্রমেই চলমান রয়েছে। প্রতিসন্ধিকালে যে রূপটা উৎপত্তি হয়েছে সেই রূপটা আমাদের চ্যুতি পর্যন্ত থেকে যায়, এনি না? বানতে হ্যাঁ, ওটা মানে রূপ উৎপত্তি তো প্রতিসন্ধির সাথে সাথে তো বানতে রূপের উৎপত্তি হয়। আমরা প্রতিসন্ধিক্ষণে, প্রশ্নটা বুঝো ভালো করে আবার, প্রতিসন্ধিক্ষণে আমরা যে রূপ পেয়েছিলাম সেই রূপটা একেবারে চ্যুতি পর্যন্ত থেকে যায়। এটা ঠিক কি তাইলে? হয় না, প্রতিসন্ধি এক রূপ, এরপরে সেটা যখন প্রতিসন্ধির সাথে সাথে যখন বৃদ্ধি পাচ্ছে তখন রূপের যে একটা পরিবর্তন হচ্ছে না, এবং চ্যুতি পর্যন্ত সে আরেক রূপ হয়ে যায়। মানে কতদিন মোটামুটি স্থায়ী থাকে? মানতে কতদিন কি 1 সেকেন্ড, মানে সেকেন্ডও থাকে না, পরিবর্তন হতেই থাকে। একটা ন্যানো সেকেন্ড থাকে, এটাও বলা যাবে না, বলা যাবে না। ন্যানো সেকেন্ডকে আরো যদি ভাগ করা হয়, বিভক্ত করা হয়, সেটাও বলা যাবে না। কখন থেকে? ঠিক ওই প্রতিসন্ধি ক্ষণের পরের মুহূর্ত থেকে। এত ভয়ঙ্কর ভাবে, এত দ্রুত ভাবে এই রূপের গতি বা পরিবর্তন হয়ে চলেছে। এটা সবচেয়ে বেশি জরুরি বিপাশনা জগতের মধ্যে, এই কথাটা এটা বেশি বুঝতে হবে এবং এটার একদম চরমে যেতে হবে। বিপাশনা করতে হলে এটার চরমে অবশ্যই যেতে হবে আমাদের। ভাবনার সময় তো
প্র্যাকটিক্যাল করবেন। এটা হচ্ছে যে বিপাশানার থিওরিক্যাল, কিন্তু বারবার অভিধর্ম হচ্ছে যে বিপাশানার থিওরিক্যাল। থিওরিক্যাল বুঝেন তো সবাই না? থিওরিক্যালের বাংলা কি যে হাতে কলমে না নাকি? বান্তে। হ্যাঁ বান্তে, প্র্যাকটিক্যাল হচ্ছে হাতে কলমে, আর থিওরিক্যাল মানে কি? যেটা বিপাশনা হবে এটা হবে হাতে কলমে, তাত্ত্বিক বান্তে, সত্য কথা। হ্যাঁ, আর এটা হবে তাত্ত্বিক। তাত্ত্বিক। থিওরিক্যাল হবে তাত্ত্বিক বান্তে। তাত্ত্বিক মানে তাত্ত্বিকের বিবরণ করে। তাত্ত্বিক মানে এই যে বই পুস্তকের মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে তাত্ত্বিক। আমরা যেটা এখন সরাসরি বুঝতেছি, হৃদয়ঙ্গম করতেছি, হ্যাঁ, করলেও সবকিছু উপায়ন্ত মিলে গেলেও তারপরও প্র্যাকটিক্যাল বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনি এমনি প্লেন বানানো শিখে গেছেন এই বই পড়ে, ইউটিউব দেখে এমনি তেমনি, কিন্তু এটা কি আসলেই কি উড়বে? যতক্ষণ পর্যন্ত আপনি নিজে বাড়াইয়া উঠতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এটা যে উড়বে তার কোনো গ্যারান্টি, বিশ্বাস কিছু আছে? নাই। আপনি এমনি বইয়ে যতই শিখেন না কেন, প্র্যাকটিক্যাল বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু ওই প্র্যাকটিক্যাল করতে হলে অবশ্যই থিওরিক্যাল লাগবে। থিওরিক্যাল জ্ঞান না থাকলে প্র্যাকটিক্যাল করা যায় না। তবে এখানে আবার মজার বিষয় এটা যে সরাসরি প্র্যাকটিক্যাল করা যায়। সিস্টেম, বুদ্ধ যে সিস্টেম দিয়েছেন বিপাসনা করার জন্য, যেই পর্যায়গুলো আমাদেরকে দেখিয়েছেন, কায়ে কায়ানুপাচ্যী হওয়া, চিত্তে চিত্তানুপাচ্যী হওয়া, বেদনায় বেদনানুপাচ্যী হওয়া, ধাম্মে ধাম্মানুপাচ্যী হওয়া, এভাবে যদি কেউ হতে পারে তাহলে সরাসরি সে আবার থিওরিক্যাল না করে প্র্যাকটিক্যালেও যেতে পারে। বুঝছেন? আমরা যেটা পড়তেছি এটা না পড়েও কেউ যদি চায় সরাসরি প্র্যাকটিক্যালও করতে পারে। বুঝতেছে না মনে হয় কিছু? এনে বুঝা যাচ্ছে না না কথাগুলো? বান্তে, এটা নিয়ে তাহলে কালকে বিস্তারিত আলোচনা করলে ভালো হবে। আজকে তো টাইম শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখন আছি যে কত নাম্বারে? 2 লাইন শেষ করছি না? 2 লাইন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কালকে আমরা বিস্তারিত আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 সাধু। উপাস্য বন্দামি ভন্তে দারতে